এবার আমরা একটা সরল স্তম্ভচিত্রের অঙ্ক দেখে নিই, ঠিক আছে? তারপর সেটা কিভাবে আঁকবো দেখে নেব। 1994 থেকে 2004 সাল পর্যন্ত আর দেরি না করে চলো সরাসরি একদম স্তম্ভচিত্রের অঙ্কে চলে যাই। পরীক্ষার সময় আমাদের প্রশ্ন কিভাবে দেওয়া থাকবে? 1994 থেকে 2000 সাল পর্যন্ত ভারতে ক্রুড অয়েলের পরিমাণ স্তম্ভচিত্রের মাধ্যমে দেখাও। স্তম্ভচিত্রে গোল করা আছে, দেখো স্তম্ভচিত্র ডিরেক্টলি বলে দেওয়া থাকতে পারে যে স্তম্ভচিত্রের মাধ্যমে দেখা, আর না হলে লেখা থাকতে পারে পছন্দ মতো মাপচিত্রের মাধ্যমে দেখাও। মাপচিত্র হলো পাটগ্রামের বাংলা, ঠিক আছে? তখন তোমাদের বুঝে নিতে হবে ডেটা দেখে যে হ্যাঁ এটার মাধ্যমে আমরা স্তম্ভচিত্রকেই দেখাতে পারি, কারণ এখানে একটাই মাত্রা দেওয়া আছে আর একটা মাত্রার মাপচিত্র কোনটা সেটা হলো স্তম্ভচিত্র, ঠিক আছে? অত কিছু মাথায় না নিয়ে আগে অঙ্কটা দেখে নিই। আমাদের কি কি দেওয়া থাকবে? আমাদের বছর দেওয়া থাকবে, যেটা আমরা এক্স অ্যাক্সিসে দেখাচ্ছি, আর দেওয়া থাকবে উৎপাদন, যেটা আমরা ওয়াই অ্যাক্সিসে দেখাবো। এটা ক্রুড অয়েলের উৎপাদন, ক্রুড অয়েলের উৎপাদন। এই অবধি এই দুটো জিনিস, বছর আর উৎপাদন, এই দুটো জিনিস আমাদের দেওয়া থাকবে। এবার আমাদের অঙ্ক কি করে করবো? সরল স্তম্ভচিত্রের অঙ্ক। কি করে বুঝছি এটা সরল স্তম্ভচিত্র? না এখানে একটাই একই ধরনের ডেটা দেওয়া আছে। কি ধরনের ডেটা? না ক্রুড অয়েলের ডেটা, ঠিক আছে? এখানে ক্রুড অয়েলের সঙ্গে কয়লা, ক্রুড অয়েল কয়লার সঙ্গে প্রাকৃতিক গ্যাস, এই এত কিছুর ডেটা কিছু দেওয়া নেই, ঠিক আছে? শুধুমাত্র একই ধরনের ভৌগোলিক রাশি তথ্য, যেটা হচ্ছে ক্রুড অয়েল। যদি ক্রুড অয়েল ও কয়লার পরিমাণ দেওয়ার থাকতো তখন আমরা সরল স্তম্ভচিত্রের মাধ্যমে দেখাতে পারতাম না, তখন আমরা সেটা দেখাতাম খনিজ সম্পদ হিসাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখাতে পারতাম কম্পাউন্ড বার গ্রাফের মাধ্যমে, ঠিক আছে? যেখানে একটাই স্তম্ভচিত্র, তার মধ্যে কতটা কয়লা আর কতটা খনিজ তেল বা ক্রুড অয়েল সেটা আমরা দেখাতে পারতাম। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র ক্রুড অয়েল অর্থাৎ একই ধরনের ভৌগোলিক রাশি তথ্য দেখাতে বলছে, সেহেতু এটা আমরা সরল স্তম্ভচিত্রের মাধ্যমে করব। সুতরাং ডেটা দেখে আমরা বুঝে যাচ্ছি যে এটা স্তম্ভচিত্র এবং সরল স্তম্ভচিত্র, ঠিক আছে? চলো তাহলে এরপর আমরা যেটা বের করবো সেটা হলো স্কেল। লিখে ফেলি যেটা আমরা এবার এই যে এটুকুনি তো আমাদের দেওয়া থাকছে পরীক্ষায়, আমরা টুকে ফেলবো, ঠিক এইভাবেই টুকবো, বছর, উৎপাদন, উৎপাদনের পাশে একক, এইভাবে আমরা লিখে ফেলবো, কেমন? আর একটা ঘর এক্সট্রা কেটে রাখবো এইভাবে, সেখানে আমরা স্কেলটা লিখবো। এই স্কেলটা বার করে ফেলতে পারলেই আমার সরল স্তম্ভচিত্রের অঙ্ক হয়ে যাবে। তারপর সরাসরি আমরা চলে যাব কোথায়? সরাসরি আমরা ডায়াগ্রামে চলে যাব। তার আগে আমরা একটুখানি দেখে নেবো কিভাবে আমরা খাতায় অঙ্কটাকে সাজাবো। চলো ওটা আগে দেখে নিই। এবার আমরা ভালো করে বোর্ডটাকে দেখব। লিখেছি স্টেপ 1 স্তম্ভচিত্রের জন্য গণনা সারণী। নেক্সট আমার পরীক্ষার কোয়েশ্চেনে যেটা লেখা থাকবে সেটাকে লিখছি টেবিল ফরম্যাটে, বৎসর, উৎপাদন, আর তারপর আমরা অ্যাড করছি স্কেল। স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট সাইন, কেমন? ইকুয়াল টু সাইনের ওপর একটা এরকম করে দাগ দিয়ে দিলে এটাকে বলা হয় রিপ্রেজেন্ট সাইন। ভালো করে টেবিলটা দেখো। উৎপাদন, উৎপাদনের ইউনিট কি ছিল? লাখ টন। এটা আমরা স্কেলে বার করবো 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট। আচ্ছা এখানে কি হচ্ছে সেটা একটুখানি রাফলি দেখে নি। আমরা যে দেখিয়েছিলাম না যে স্তম্ভচিত্র আঁকছিলাম এইভাবে এক একটা স্তম্ভ, সেই স্তম্ভের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে
এই পরিমাণটা, হ্যাঁ সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এই পরিমাণটা, উৎপাদনের পরিমাণ। এর এক একটা স্তম্ভের দৈর্ঘ্য হবে এক একটা উৎপাদনের পরিমাণ। ফার্স্ট কাজ হবে আমার, তার মানে এখানে কটা স্তম্ভ হবে আঁকা এরকম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা নিতে হবে। সেটা হলো এই ক্রুড অয়েলের উৎপাদনের মধ্যে হাইয়েস্ট কোনটা। আমি যতদূর দেখতে পাচ্ছি এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে 352 লাখ টন। লাখ টনটা আমি আপাতত লিখছি না, এখানে আমি যেটা লিখছি আমার নিজের বোঝবার জন্য, অর্থাৎ তোমরাও যাতে বুঝতে পারো সেই জন্য। 352 হচ্ছে হাইয়েস্ট, আর লোয়েস্ট আছে 319। লোয়েস্ট হলো 319। কেন লিখলাম বলছি, লোয়েস্টের থেকেও হাইয়েস্টটাই আমাদের বেশি কাজে আসবে। আমরা সবসময় চেষ্টা করব এই যে ডায়াগ্রামটা আমরা আঁকবো না, এই যে ডায়াগ্রামটা আঁকবো, যেহেতু এখানে 10টা ডেটা আছে, 10 সেন্টিমিটার বা 11 সেন্টিমিটারের মতন হবে হরাইজন্টাল স্কেলটা, তাই চেষ্টা করব এই ভার্টিক্যাল স্কেল অর্থাৎ ওয়াই অ্যাক্সিসটাও আমরা 10 সেন্টিমিটার টানা। আদর্শ এই টেবিলটার আদর্শ টেবিলের মাপ হচ্ছে 10x10 বা 12x12। তো আমরা চেষ্টা করব এই ভার্টিক্যাল দৈর্ঘ্যটা 10 থেকে 12 সেন্টিমিটারের মধ্যে রাখা। তো আমি যদি এটাকে 10 সেন্টিমিটারের মধ্যে রাখার চেষ্টা আগে থেকেই করে নিই, তাহলে কিভাবে স্কেল ধরলে আমরা বুঝে যাব যে সেটা 10 সেন্টিমিটারের মধ্যেই আসবে। ভালো করে দেখো, ওই জন্যই আগে আমরা হাইয়েস্টটা বার করেছি। হাইয়েস্ট হচ্ছে কত, 352। তাহলে 352 কে কত দিয়ে ভাগ করলে সেটা 10 সেন্টিমিটারের মধ্যে আসবে। উল্টো দিক থেকে আগে আমরা একটু বুঝে নিচ্ছি। জানতে চাইছি 352 কে কত দিয়ে ভাগ করলে সেটার মান 10-এর মধ্যে আসবে, যেটা আমরা সহজে এখানে 10 সেন্টিমিটারটাকে এখানে প্লট করতে পারবো। আমি 10 সেন্টিমিটার রাখতে চাই, তাই এই হাইয়েস্টটার মান যদি 10-এর কাছাকাছি আসে, তার থেকে কমগুলোর মান তো অবভিয়াসলি 10 সেন্টিমিটারের কমই আসবে, সেই জন্য হাইয়েস্টটাকে চেষ্টা করছি আমি 10 সেন্টিমিটারের কাছাকাছি নিয়ে যাওয়ার। এর খুব সহজ ক্যালকুলেশন হচ্ছে, আগে চলো একেই আমরা 10 দিয়ে ভাগ করে নিই একবার। যদি 352-কে 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 35.2। ঠিক আছে, তার মানে 35.2 লাখ টন। যদি এখানে আমরা লিখি 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 35.2 লাখ টন, সেটা যদি আমরা লিখি তাহলে সরাসরি 352-কে 35.2 দিয়ে ভাগ করলে 10 আসবে, অর্থাৎ এখানে 10 আসবে, সেই 10টি আমাদের প্লট করতে হবে। কিন্তু এইখানে আমরা যেটা লিখবো স্কেলে, এখানে আমরা পয়েন্ট লেখার চেষ্টা করব না। ঠিক আছে, তো এই 35.2টা না লিখে সোজা আমরা 35 লিখবো। তার মানে 35 লাখ টন, 35 লাখ টন। এই স্কেল ধরার ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকেরই ডাউট থাকবে। স্কেল কিভাবে ধরতে হয় আমি পার্টিকুলারলি একটা আলাদা ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আপাতত এইটা আমি বললাম 1 সেন্টিমিটারে 35 লাখ টন। ঠিক আছে, তার মানে এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 35 দিয়ে ভাগ করব, আর এখানে সংখ্যাগুলো লিখবো কত হচ্ছে, যেটা হবে সেটাই আমরা ডায়াগ্রামে আঁকবো। এখানে আমরা আনসার গুলো পেয়ে গেলাম। আনসার গুলো পেয়ে যাওয়ার পর আমরা যেটা দেখছি 9.20 পয়েন্টের পর দুটো করে ঘর আমরা লিখছি, তাই তো? পয়েন্টের পর দুটো করে ঘর যখন আমরা লিখবো ক্যালকুলেটরে ভাগ করে, দেখবো পয়েন্টের পর অনেকগুলো ঘর কিন্তু ক্যালকুলেটরে লেখা আছে, তাহলে আমরা শুধুমাত্র 20 নিলাম, দুটো করে ঘর নিচ্ছি। যখন দুটো করে ঘর নেবো, পয়েন্টের পর যখন দুটো ঘর নেবো, 3 নম্বর ঘরটাকে ভালো করে দেখবো যে সেটা 5-এর কম সংখ্যা আছে কিনা। এখানে পয়েন্টের পর 3 নম্বর ঘর হচ্ছে এইটা, 1 লেখা আছে, 1 অর্থাৎ 5-এর কম। 5-এর কম যদি হয় তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা অ্যাজ ইট ইজ বসে যাবে, 9.20 হয়ে যাবে। কিন্তু এখানে যদি 1 না থেকে থাকতো 9.2063, তখন কিভাবে বসাতাম? তখন হয়ে যেত এটা 9.21। কেন না, পয়েন্টের পর এই 3 নম্বর সংখ্যাটা 5
বা 5-এর বেশি যদি থাকে তাহলে তার আগের সংখ্যার সঙ্গে +1 হয়ে যায়। এখানে যদি 9.2053 ও থাকতো তাহলেও কিন্তু আমরা 9.21 লিখতাম, 0 নয়। যেহেতু এখানে ক্যালকুলেটর যখন করবে দেখবে 9.201 বা 2 বা 3 বা 4 এরকম কিছু আছে, তাই আমরা 0টাই রেখে দিয়েছি। আবার এই 9.20টা আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি, ধরো 9.19 এসছে, ঠিক আছে, 9.1951, তখন কি করব? তখন কিভাবে লিখবো? দুটো সংখ্যা নেব, তো লিখবো 9.20। কেন না 5 বা 5-এর বেশি আছে 3 নম্বর সংখ্যাটা, সুতরাং এখানে 2 নম্বর সংখ্যার সঙ্গে +1 হচ্ছে, +1 যেই হবে 9-এর সঙ্গে 1 যোগ করলে হয় 10, সুতরাং 10-এর শূন্য হাতে আছে 1, 1 একে 2, তাহলে 9.20 হলো। বোঝা গেল? এই অবধি আমাদের ক্যালকুলেশন টেবিল অঙ্ক। এরপর আমরা চলে যাব সরাসরি আঁকায়। এবার সরাসরি আমরা ডায়াগ্রামে চলে যাব। ডায়াগ্রামের জন্য দুটো অ্যাক্সিস আমরা একটা ভালো স্কেল দিয়ে টেনে নেব। আপাতত আমরা কোনো মান নিয়ে টানিনি, লম্বা করে একটা লাইন টেনে নিয়েছি এক্স অ্যাক্সিসের জন্য, আর একটা লাইন টেনে নিয়েছি ওয়াই অ্যাক্সিসের জন্য। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে লাইনটা টেনে 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা দাগ দিয়ে দিয়েছি, স্কেল ফেলে স্কেল অনুযায়ী একদম 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা দাগটা দিয়ে নিচ্ছি। কেমন? ঠিক সেইভাবে আমরা এখানে তলায় দাগটা দিব না, তার কারণ হচ্ছে আমাদের তো এক একটা সরল স্তম্ভ চিত্র উঠবে, তার জন্য কিছু বিশিষ্ট নিয়ম আছে, একটু নিয়মগুলো আমরা দেখে নিই। আমাদের গ্যাপ দিতে হবে, ঠিক আছে, এখান থেকে এখানে ধরো আমাদের 0, আর এখান থেকে আমরা গ্যাপ দিলাম 0.5 সেন্টিমিটার। স্কেলে আমরা দেখে নেবো 0.5 কতটা হচ্ছে। হ্যাঁ, 0.5 সেন্টিমিটার, আমার এতটা হচ্ছে 0.5। 0.5 করে আমরা গ্যাপ গুলো দেবো, আর বার ডায়াগ্রাম গুলো তুলবো 1 সেন্টিমিটার বেদ। বার ডায়াগ্রাম হচ্ছে, চলো সেই মার্কটা আগে আমরা করে নিই। এখানে ভাগটা পুরোটা করে নেওয়া হয়েছে 10টা বার ডায়াগ্রামে। এবার কিছুই না, এই 10টা বার ডায়াগ্রাম যে করা হলো সেগুলো এবার আমরা প্লট করে ফেলবো, একদম ইয়ার ওয়াইজ করবো, প্রথম থেকে যেমন ছিল। তোমাদের কাছে তো টেবিলটা আছেই। দেখো ফার্স্ট এর মানটা ছিল 9.2, একদম স্কেল ধরে আমরা টেনে নেবো 9.2। তোমরা যেহেতু স্কেল পেন্সিল দিয়ে খাতায় করবে, তোমাদের আরো নিট অ্যান্ড ক্লিন হবে। ফার্স্ট এরটা 9.2, একদম সমান, একদম দেখবে ঠিকঠাক যেন টানা হয়, ব্যাকা টেরা যেন না হয়। যেহেতু কাটোগ্রাম যেন দেখতেও অ্যাকিউরেট হয়, টেরা ব্যাকা হলে দেখতেও খুব বিচ্ছিরি লাগবে জিনিসটা। এর জন্য তোমাদের একটা ভালো স্কেল কিনতে হবে, ঠিক আছে। জেনারেলি ভূগোল যারা প্র্যাকটিক্যাল করে স্কুল থেকে বলে দেয়, আর আমাদেরও বলে দিয়েছিল দীপকের স্কেল। বাকি বারগুলো টেনে দেখে নিই। 9.2 ফার্স্ট এরটা ছিল, তারপরেরটা 10.06। এই হলো আমাদের ডায়াগ্রাম। এখানে সমস্তটা আঁকার পর, আঁকাটা এখানে দেখবে একটু রংটা উঠে উঠে গেছে, যেহেতু স্কেলটা পড়েছে। তোমরা যখন খাতায় স্কেল পেন্সিল দিয়ে আঁকবে দেখবে পরিষ্কার হয়েছে, কোনো ভুল হলে তোমরা রাবার দিয়ে মুছেও নিতে পারবে সহজে। করার পর এখানে স্কেল লেখা হবে, যেটা শুরু হচ্ছে 0 থেকে। ভার্টিক্যাল স্কেল, এই দিকের স্কেলটা শুরু হচ্ছে 0 থেকে, এই দিকে একদম নিচ থেকে শুরু হচ্ছে 0। 0 থেকে 1 সেন্টিমিটার উপরে যে দাগটা টেনেছিলাম সেখানে হচ্ছে 35। কেন 35? কারণ আমাদের স্কেল ছিল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 35 লাখ টন, তাই এখানে 0-র পর 35।
35 এর সঙ্গে আবার 35 যোগ করে হয় 70, আবার 1 সেন্টিমিটার পরের এই দাগেতে লিখবো 70, আবার 70 এর সঙ্গে 35 যোগ করবো, হবে 105, তারপরের 1 সেন্টিমিটার অন্তরে লিখবো 105। এইভাবে 1 সেন্টিমিটার অন্তর অন্তর যত উঠতে থাকবো 35 করে বাড়তে বাড়তে থাকবে। ঠিক আছে, 385 অব্দি উঠেছে। এইখানে গিয়ে আমরা বক্সটা এন্ড করে দিয়েছি। আর তলার ইয়ার গুলো হয়েছে মানে সাল, প্রত্যেকটা সাল 1994, 95 এর যে স্তম্ভচিত্র সেটা দেখাচ্ছে, 95, 96 এর স্তম্ভচিত্র দেখাচ্ছে। তাহলে কি করা হলো, প্রথমে আমরা একটা লম্বা লাইন টানলাম, টেনে এখানে 0.5 গ্যাপ নিলাম, নিয়ে 0.1 সেন্টিমিটার আমরা 0.1 সেন্টিমিটারে একটা স্তম্ভচিত্র এঁকে নিলাম। তারপর আবার 0.5 গ্যাপ দিয়ে আবার 0.1 সেন্টিমিটারের একটা স্তম্ভচিত্র এঁকে নিলাম। কি দিয়ে আঁকলাম না, স্কেলের যে মানগুলো বেরিয়েছিল, যেমন 1994, 95 এ মান বেরিয়েছিল 9.2 সেন্টিমিটার, সেটা আমরা স্কেলে মান বসিয়ে তুলে নিলাম। তারপর 10.06, সেটা আমরা মান বসিয়ে তুলে নিয়েছি। তারপর 96, 97 তে ছিল 9.4, সেটাও আমরা মান বসিয়ে তুলে নিয়েছি। এভাবে পরপর একদম শেষে গিয়েছিল 2003-04-এ 9.54 সেন্টিমিটার, সেটাও আমরা মান বসিয়ে তুলে দিলাম। এক্সাক্ট আমাদের যে সরল স্তম্ভচিত্র রেডি হলো। রেডি হওয়ার পর আমরা সালগুলো তলায় যে স্তম্ভচিত্রের যে সাল সেগুলো লিখে নিলাম, তলায় সাল বলে ডিনোট করে দিলাম। এদিকে স্কেল তো আমাদের লেখাই ছিল, স্কেলের এখানে ক্রুড অয়েল বা খনিজ তেল ব্র্যাকেটে ইউনিটটা অবশ্যই লিখতে হবে, লাখ টন বলে এদিকে অ্যারো দিয়ে দিলাম, মানে এদিকে যত যাওয়া হবে তত এর পরিমাণ বাড়তে থাকবে, আর এদিকেও যত যাওয়া হবে সালের পরিমাণ বাড়তে থাকবে। আর এটা আমাদের বেস লাইন, তাই এখানে স্ট্রেট লাইন দিলাম, এদিকে অ্যারো দিচ্ছি না। তলায় স্কেল লিখে দিতে হবে, 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 35 লাখ টন, এটা তোমরা লক্ষ টন হিসেবে বাংলাতেও লিখতে পারো। ওপরে হেডিং মাস, স্তম্ভচিত্র যা কি দেখাচ্ছে ভারতের খনিজ তেলের উৎপাদন 1994 থেকে 2000 সাল। এবার চাইলে তোমরা এই স্তম্ভচিত্রগুলো কালার করে দিতে পারো, যার যা কালার ইচ্ছে, ইয়েলো কালার হলে ইয়েলো কালার, তোমরা হ্যাচিং চাইলে হ্যাচিংও করতে পারো। আমি কিছু করলাম না বোর্ডে, তোমরা খাতায় করলে যদি কালার করো তাহলে এই পাশে একটা ইন্ডেক্স হবে বা সূচক বলে লিখবে, তোমরা বাংলা বক্স করবে, এই পাশে সূচক বলে লিখবে। অবশ্যই স্কেলে টানবে এই লাইনগুলো, স্কেলে না টানলে হাতে টানলে বেঁকে যাবে। সূচক বলে লিখে এখানে একটা বক্স করবে। এখানে যে কালার, এখানে যদি ইয়েলো কালার করো প্রত্যেকটা ইয়েলো হবে, কারণ একই ধরনের ভৌগোলিক রাশি তথ্যকে তোমরা দেখাচ্ছ, তাহলে ইয়েলো কালারটা এখানে দিয়ে লিখে দেবে খনিজ তেল। ব্যাস, এই অবধি আমাদের ডায়াগ্রাম শেষ। ডায়াগ্রাম হয়ে গেলে চিত্রের ব্যাখ্যা 2 থেকে 3টে লাইন লিখে দিও, যে কোন সালে সব থেকে বেশি ক্রুড অয়েল উৎপাদন হয়েছে। সেটা দেখা যাচ্ছে 1995-96 সালে সব থেকে বেশি খনিজ তেল উৎপাদন হতে দেখা যায়, আর সব থেকে কম খনিজ তেল উৎপাদন হয়েছে তোমার 1, 2, 3, 4, 5 1999-2000 সালে সব থেকে কম খনিজ তেল উৎপাদন হয়েছে। আর অন্যান্য সালগুলোয় কত খনিজ তেল উৎপাদন হয়েছে চাইলে লিখতে পারো, নাহলে সব থেকে বেশি সব থেকে কমটা লিখলেই পরীক্ষার সময় বা প্র্যাকটিসের সময় লিখলে হবে চিত্রের ব্যাখ্যা হিসাবে। ঠিক আছে, এই অবধি আমাদের, এখানে আর এটা লিখতে হবে না, এই অবধি আমাদের ডায়াগ্রামটা ছিল। ডায়াগ্রাম যখন করব মনে রাখবে ডায়াগ্রামের হেডিং, ডায়াগ্রাম টোটালটা আঁকা, নিচে এগুলো পয়েন্ট করা, সালের জায়গায় সাল লেখা, ক্রুড অয়েলের জায়গায় ক্রুড অয়েল লেখা, স্কেল লেখা, সূচক রং করলে সূচক লেখা, হ্যাচিং করলে সূচক করা, এগুলো করলে তবেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে।